বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা তোমাদের সাথে কমপ্লিটিং সেন্টেন্স পার্টস সম্পর্কে আলোচনা করব। এসএসসি পর্যায়ে পরীক্ষায় 5টি ইনকমপ্লিট সেন্টেন্স দেওয়া থাকে। তার মধ্যে তোমাদেরকে 5টি ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে বলা হয়ে থাকে। তো আমরা আজকে আলোচনা করব কিভাবে ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হয়। কমপ্লিটিং সেন্টেন্স পার্টস, এগুলো কমপ্লেক্স সেন্টেন্স থাকে। তো কমপ্লেক্স সেন্টেন্স তোমাদের যাদের ধারণা আছে তারা অতি সহজেই এটা বুঝে যেতে পারবে। আর যাদের কমপ্লিটিং সেন্টেন্স করতে বেশি সমস্যা হবে তাদেরকে আমরা বলবো যে আমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে কমপ্লেক্স সেন্টেন্স করার যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো একটু দেখে নেওয়ার জন্য। তো কমপ্লিটিং সেন্টেন্স করার সময় 5টি অসম্পূর্ণ কমপ্লেক্স সেন্টেন্স দেওয়া থাকে। অসম্পূর্ণ অংশে উপযুক্ত ক্লজ বা বাক্যাংশ বসিয়ে সেগুলো এমনভাবে কমপ্লিট করতে হবে যেন কমপ্লিটিং সেন্টেন্সটি অর্থবোধক ও যুক্তিসঙ্গত হয়। প্রশ্নপত্রে সাধারণত একটি কমপ্লেক্স সেন্টেন্সের যে কোনো একটি ক্লজ দেওয়া থাকবে এবং অপর ক্লজটি খালি থাকবে। খালি স্থানে প্রয়োজনীয় অপর ক্লজটি বসিয়ে তা পূরণ করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে বলবো যে আমরা কমপ্লেক্স সেন্টেন্স সম্পর্কে সম্পূর্ণরূপে ধারণা নিয়ে নিতে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে আমরা সেটা দিয়েছি আমাদের ভিডিওতে। তো আমরা এখানে একটি উদাহরণ দিচ্ছি। কোশ্চেন, ইফ ইউ ওয়ার্ক হার্ড, তুমি যদি কঠোর পরিশ্রম করো। এখানে একটি ক্লজ আছে, ইফ যুক্ত ক্লজ আছে। ইফ এখানে আছে, এরপরে আছে ইউ ওয়ার্ক হার্ড, তুমি যদি কঠোর পরিশ্রম করো। এটা একটা ক্লজ, বাকি ক্লজটা তোমাকে লিখতে হবে। তো এটা হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার। প্রথমে ইফ থাকবে এবং দুটি ক্লজের মধ্যে যে ক্লজটি কাজ প্রকাশ করবে সেগুলো প্রথমে দেওয়া হয়েছে এবং ফলাফল প্রকাশক যে ক্লজটি আছে সেই ক্লজটি তোমাদের নিজে থেকে লিখতে হবে। তো আমরা দেখব, ইফ ইউ ওয়ার্ক হার্ড, তুমি যদি কঠোর পরিশ্রম করো। এখানে একটা কমা হবে ইফ যুক্ত ক্লজে। যদি প্রথমে থাকে তাহলে মাঝখানে একটি কমা ব্যবহার করতে পারবে। এরপরে তোমাকে ফলাফল প্রকাশক যে ক্লজটি সেই ক্লজটি ব্যবহার করতে হবে। তো ফলাফল প্রকাশক ক্লজটি হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। তো ফিউচার ইনডিফিনিট টেন্সে তোমাকে সাবজেক্টের পর শ্যাল বা উইল ব্যবহার করতে হবে এবং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে, ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে। এরপর যদি প্রয়োজন পড়ে আরও কিছু শব্দ যুক্ত করতে হবে। তো আমরা কিভাবে এটা পূরণ করব দেখে নিই। তো ইফ ইউ ওয়ার্ক হার্ড, তুমি যদি কঠোর পরিশ্রম করো, ইউ উইল প্রসপার ইন লাইফ। ইউ হচ্ছে দ্বিতীয় ক্লজের সাবজেক্ট, উইল হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, প্রসপার হচ্ছে মেইন ভার্ব, এরপরে ইন লাইফ এটা এক্সটেনশন। আমরা বাংলা লিখে দিয়েছি, তুমি যদি কঠোর পরিশ্রম করো তাহলে তুমি জীবনে উন্নতি করবে। আচ্ছা, এটা হচ্ছে আমরা দেখিয়েছি তোমাদেরকে যে কমপ্লেক্স সেন্টেন্স কীরকম এবং কিভাবে সেটা সম্পূর্ণ করতে হয়। এখন আমরা নিয়মের মধ্যে চলে যাব যে আমরা প্রথমে 1 নম্বর নিয়ম থেকে পড়া শুরু করব। রুল 1,
সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সো প্লাস অ্যাডজেক্টিভ অবলিক অ্যাডভার্ব প্লাস দ্যাট প্লাস ক্লজ। যদি কোনো কমপ্লিট সেন্টেন্সে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সো প্লাস অ্যাডজেক্টিভ অবলিক অ্যাডভার্ব থাকে তাহলে নিচের নিয়মে সেন্টেন্সটি কমপ্লিট করতে হবে। প্রথমে ইনকমপ্লিট সেন্টেন্সটি লিখতে হবে। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, দীর্ঘ জীবন শিক্ষকতায় থাকার কারণে অভিজ্ঞতায় দেখা গেছে যে শিক্ষার্থীরা ইনকমপ্লিট সেন্টেন্সটি পরীক্ষায় না লিখে শুধু যেটি কমপ্লিট করার জন্য বলা হয় তাকে সেই অংশটি লিখে, অর্থাৎ অর্ধেকটা সেন্টেন্স লিখে দেয়। সেই ক্ষেত্রে তুমি নাম্বার নাও পেতে পারো। তো প্রথমে ইনকমপ্লিট সেন্টেন্সটি লিখতে হবে, প্লাস তারপর দ্যাট বসাতে হবে, তারপর সেন্টেন্সের শুরুতে যে সাবজেক্টটি বসেছে তার উপর ভিত্তি করে আবার সাবজেক্ট বসবে। তারপর টেন্স অনুসারে ক্যান নট বা কুড নট বসবে। নোট: অসম্পূর্ণ বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে ডান দিকে অর্থাৎ কমপ্লিট করার সময় জন্য যে ক্লজটি আমাদের লিখতে হবে সেটিতে ক্যান নট বসাবো, আর পাস্ট ইনডিফিনিট টেন্স হলে কুড নট বসাবো। আর ভার্বের পরে এরপরে ক্যান নট বা কুড নটের পরে আমরা কি করব, ভার্বের বেস ফর্ম বসাবো। তো একটি অর্থসঙ্গতিপূর্ণ ভার্বের বেস ফর্ম বসাতে হবে। প্রয়োজনে আরো শব্দ যোগ করে কমপ্লিট করতে হবে। যেমন হি ইজ সো উইক, হি ইজ সো উইক দ্যাট, দ্যাট শব্দের অর্থ এখানে যে। হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক, সে এত দুর্বল যে সে হাঁটতে পারে না। এখানে আগে প্রেজেন্ট টেন্স থাকাতে এখানে ডান দিকে আমরা যে ক্লজটি দিয়েছি সেটি ক্যানট ব্যবহার করেছি এবং একটি ভার্ব ব্যবহার করেছি ওয়াক, হাঁটা, যাতে আগের শব্দগুলোর সাথে অর্থটা সঙ্গতিপূর্ণ হয়। এভাবেই তোমাদের এগুলো করে দিতে হবে। She was so weak that she could not walk. সে এত দুর্বল ছিল যে সে হাঁটতে পারেনি। এখানে আগে যদি পাস্ট টেন্স থাকে, সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম আছে ওয়াজ, তাহলে আমরা এখানে কুড ব্যবহার করব এবং কুডের সাথে নট ব্যবহার করব। কুড নট ওয়াক, সে হাঁটতে পারেনি। আচ্ছা, 3, দে আর সো পুয়ার, তারা এত দরিদ্র, এতটুকু আছে, আমরা এখানে দ্যাট বসাবো। দ্যাট, তারা এত দরিদ্র যে দে ক্যানট বাই ফুড, তারা খাবার কিনতে পারে না। দে ক্যানট বাই ফুড, তারা খাবার কিনতে পারে না। হি ওয়াজ সো বিজি দ্যাট, সে এত ব্যস্ত ছিল যে হি কুড নট টক টু মি, সে আমার সাথে কথা বলতে পারেনি। এটা পাস্ট টেন্স হওয়াতে আমরা এদিকে কুড নট ব্যবহার করেছি। দি বয় ইজ সো স্মল দ্যাট, বালকটি এত ছোট যে হি ক্যান নট ক্যারি দ্য লোড, সে বোঝাটা বহন করতে পারে না। এটা প্রেজেন্ট টেন্স, আমরা এদিকে প্রেজেন্ট টেন্স দিয়েছি। এরপরে সঙ্গতিপূর্ণ একটি ভার্ব ব্যবহার করেছি ক্যারি, এরপরে দি লোড, বাকি অংশ দিয়ে আমরা বাক্যটিকে সম্পূর্ণ করেছি। হি ওয়াজ সো ইল, সে এত অসুস্থ ছিল দ্যাট যে হি কুড নট মুভ, সে চলাচল করতে পারে নাই। এখানেও ওয়াজ পাস্ট টেন্স থাকাতে আমরা এদিকে কুড নট ব্যবহার করেছি অর্থ সঙ্গতিপূর্ণ করার জন্য। এখানে কিছু সেন্টেন্স আমরা দিয়েছি তোমাদের চর্চার জন্য। তোমাদেরকে মনে রাখতে হবে শিক্ষার্থী বন্ধুরা, নিয়মিত চর্চায় দক্ষতা বাড়ে। তোমরা যদি দক্ষ হতে চাও তাহলে চর্চা করতেই হবে।
হি ইজ সো ডিসঅনেস্ট দ্যাট, সে এতটাই অসৎ যে হি ক্যানট স্পিক দ্য ট্রুথ, সে সত্য কথা বলতে পারে না। এটা আমরা দিয়েছি, তুমি যদি আরো সুন্দর সেন্টেন্স বা আরো সুন্দর কথা এখানে দিতে পারো তাহলে কোনো সমস্যা নেই। হি ওয়াজ সো ইল দ্যাট, সে এতটাই অসুস্থ ছিল যে হি কুড নট মুভ, সে নড়াচড়া করতে পারে নাই। এই যে আমরা এইখানে যেটা দিয়েছি আবার এটা এখানে দিয়েছি। হি ইজ সো ওল্ড দ্যাট, সে এতটাই বৃদ্ধ যে হি ক্যানট ওয়াক, সে হাঁটতে পারে না। ইউ আর সো শর্ট দ্যাট, তুমি এতটাই খাটো, ইউ ক্যান নট টাচ দি সেলফ অথবা রুফ, তুমি ছাদ স্পর্শ করতে পারো না। দ্য লেডি ইজ সো সিলি দ্যাট, দ্য লেডি ইজ সো সিলি দ্যাট, ভদ্রমহিলা এতটাই বোকাটে যে শি ক্যান নট আন্ডারস্ট্যান্ড দ্য সিম্পল ম্যাটার, সে সাধারণ বিষয়টা বুঝতে পারে না। হি ইজ সো বিজি দ্যাট, সে এত ব্যস্ত যে হি ক্যান নট ম্যানেজ টাইম টু টক টু ইউ, সে তোমার সাথে কথা বলার সময় বের করতে পারে না। দি ম্যান ওয়াক্স সো স্লোলি দ্যাট, লোকটা এত আস্তে আস্তে হাঁটে যে হি ক্যান নট রিচ দ্য অফিস ইন টাইম, সে সময় মতো অফিসে পৌঁছতে পারে না। দি সেলর ওয়ার সো থার্স্টি দ্যাট, নাবিকগণ এতটাই তৃষ্ণার্ত ছিল যে উই কুড নট এতটাই তৃষ্ণার্ত ছিল যে দে কুড নট স্পিক, তারা কথা বলতে পারে নাই। হি ইজ সো অনেস্ট দ্যাট, সে এতটাই সৎ যে হি ক্যান নট চিট এনিওয়ান, সে কাউকে ঠকাতে পারে না, কারোর সাথে প্রতারণা করতে পারে না। দি ওয়েদার ওয়াজ সো রাফ দ্যাট, আবহাওয়া এতটাই খারাপ ছিল যে উই কুড নট গো আউট, আমরা বাইরে যেতে পারি নাই। দি ফগ ইজ সো থিক দ্যাট, কুয়াশা এতটাই ঘন যে দি ড্রাইভার ক্যান নট সি এনিথিং, ড্রাইভার কোনো কিছু দেখতে পারে না। দি ডে ইজ সো কোল্ড দ্যাট, দিনটা এত ঠান্ডা যে উই ক্যান নট গো আউট, আমরা বাইরে যেতে পারি না। দি বয় ইজ সো ফুলিশ দ্যাট, বালকটি এত বোকা যে হি ক্যান নট ডু দিস সাম, সে অঙ্কটা করতে পারে না। দ্য টি ওয়াজ সো হট দ্যাট, চা এত গরম ছিল যে উই কুড নট টেক ইট কুইকলি, আমরা এটাকে দ্রুত খেতে পারিনি। তোমরা জানো যে চা বেশি গরম থাকলে সেটা দ্রুত পান করা যায় না। তো আমরা দেখলাম প্রথম রুলটা এইখানে আমরা দেখে নিলাম। এরপরে আমরা চলে যাব দ্বিতীয় রুলে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা দ্বিতীয় রুল দেখছি, সো দ্যাট। সো দ্যাট শব্দের অর্থ হচ্ছে যাহাতে বা যাতে। ইন অর্ডার দ্যাট, যাহাতে বা যাতে, যাতে বা যেন বা এই উদ্দেশ্যে যে। মানুষ যতই কাজ করে, কাজের পিছনে কোনো না কোনো উদ্দেশ্য থাকে। তো এখানে প্রথম সেন্টেন্সটি কাজ প্রকাশ করবে এবং দ্বিতীয় সেন্টেন্সটি কাজটা কেন করা হয়েছে বা কি উদ্দেশ্যে করা হয়েছে সেই উদ্দেশ্যটা প্রকাশ করবে। যদি কোনো ইনকমপ্লিট সেন্টেন্স এর শেষে সো দ্যাট, ইন অর্ডার দ্যাট থাকে, তাহলে নিচের নিয়মে সেন্টেন্সটি কমপ্লিট করতে হবে। প্রথমে ইনকমপ্লিট সেন্টেন্সটি লিখতে হবে। সেন্টেন্সের শুরুতে যে সাবজেক্টটি বসছে তার উপর ভিত্তি করে আবার সাবজেক্ট বসবে। টেন্স অনুসারে মে বা ক্যান বসবে। প্রেজেন্ট টেন্স হলে মে বা ক্যান, পাস্ট টেন্স হলে মাইট বা কুড। একটি সঙ্গতিপূর্ণ ভার্বের বেস ফর্ম হবে। প্রয়োজনে আরও শব্দ যোগ করে কমপ্লিট করতে হবে। এক্সাম্পল, তুমি অবশ্যই কঠোর পরিশ্রম করবে যাতে তুমি পরীক্ষায় পাশ করতে পারো। ইউ মাস্ট ওয়ার্ক হার্ড,
তুমি অবশ্যই কঠোর পরিশ্রম করবে সো দ্যাট যাতে ইউ মে পাস ইন দ্য এক্সামিনেশন, যাতে তুমি পরীক্ষায় পাস করতে পারো। দ্য স্পিকার রেজড হিজ ভয়েস, বক্তা উচ্চ স্বরে কথা বলেছিল এই উদ্দেশ্যে যে এভরিবডি কুড হিয়ার, সবাই যাতে তাকে শুনতে পায়। আই এম স্টাডিং ইংলিশ, আমি ইংরেজি পড়াশোনা করছি সো দ্যাট যাতে আই ক্যান বিকাম অ্যান ইংলিশ টিচার, একজন ইংরেজি শিক্ষক হতে পারি। I went to library in order that, যাতে so that আর in order that একই অর্থ। I went to library in order that I could read a book, যাতে আমি একটি বই পড়তে পারি। এখানে past tense হওয়াতে আমরা এখানে could দিয়েছি আর ভার্বটা প্রেজেন্ট ফর্ম রেখেছি। could এর পরে ভার্বের past form হয় না, could নিজেই past tense, এর পরের ভার্বটা প্রেজেন্ট টেন্স হবে। He saved some money, সে কিছু টাকা বাঁচিয়েছিল in order that যাতে he could live happily in the old age, সে কিছু টাকা সেভ করত বা সঞ্চয় করত যাতে সে বৃদ্ধ বয়সে সুখে থাকতে পারে। He works hard in order that, সে কঠোর পরিশ্রম করে যাতে he can earn much, যাতে করে সে বেশি আর্ন করতে পারে, উপার্জন করতে পারে। হি ওয়ার্কস হার্ড সো দ্যাট, সে কঠোর পরিশ্রম করে যাতে হি ক্যান প্রসপার ইন লাইফ, জীবনে উন্নতি করতে পারে। দি বয় রিডস মোর, বালকটি বেশি বেশি করে পড়াশোনা করে সো দ্যাট যাতে হি ক্যান গেট জিপিএ 5, যাতে সে জিপিএ 5 পেতে পারে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা স্ট্রাকচার অনুসারে কয়েকটা উদাহরণ দেখলাম, এরপরে আবার তোমাদেরকে তোমরা যাতে চর্চা করতে পারো সেই দিকে খেয়াল রেখে আমরা নিচে কিছু সেন্টেন্স দিয়েছি। এখানে আমরা যে কয়েকটা সেন্টেন্স দিয়েছি এগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। হি র্যান কুইকলি, সে দ্রুত দৌড়েছিল বা র্যান ফাস্ট, সে দ্রুত দৌড়েছিল। আমরা এখানে কুইকলি শব্দটা চেঞ্জ করে দিচ্ছি, র্যান ফাস্ট দিলাম, FAST, সে র্যান ফাস্ট, ফাস্ট হলো অ্যাডভার্ব। এবং ফাস্ট অর্থ হলো দ্রুত। she ran fast, সে দ্রুত দৌড়েছিল। in order that, যাতে he can reach the station in time, এটা আমরা বলতেই পারি। he ran fast in order that, যাতে he can catch the bus, যাতে সে বাসটা ধরতে পারে। আমি একটি উদাহরণ দেখিয়ে দিয়েছি, তুমি চাইলে অন্যরকমও করতে পারো। they walk fast so that they can reach the station in time, তারা দ্রুত হাঁটে যাতে তারা স্টেশনে সময় মতো পৌঁছতে পারে। তানিম ate apple, তানিম আপেল খেয়েছিল so that he could get vitamin and mineral salts, যাতে করে সে ভিটামিন এবং মিনারেল সল্টস, খনিজ লবণ পেতে পারে। he reads more so that he can learn more, সে অধিক পড়ে যাতে সে অধিক জানতে পারে। the farmers sow good seeds so that,
কৃষকরা ভালো বীজ বপন করে সো দ্যাট দে ক্যান গেট গুড ক্রপস, যাতে তারা ভালো ফসল পেতে পারে। উই ইট ফুড ইন অর্ডার দ্যাট উই মে লিভ, আমরা খাবার খাই যাতে আমরা বেঁচে থাকতে পারি। লিভ শব্দের অর্থ এখানে বেঁচে থাকা বা সারভাইভ, SURVIVE, সারভাইভ বেঁচে থাকা, যাতে আমরা বেঁচে থাকতে পারি। লিভ শব্দের অর্থ আমরা বেঁচে থাকা অর্থে এখানে ব্যবহার করেছি, আর লিভ শব্দের অর্থ বাস করা, সেটাও হয়। আমরা যদি বেঁচে না থাকি তো আমরা বাস করব কিভাবে? আচ্ছা, আই হেল্প হিম, আমি তাকে সাহায্য করি, ইন অর্ডার দ্যাট হি ক্যান ওভারকাম দ্য সিচুয়েশন সাকসেসফুলি, যাতে সে অবস্থাটা সফলভাবে অতিক্রম করতে পারে। আই ক্লোজড দ্য ডোর অব মাই রুম, আমি আমার কক্ষের দরজা বন্ধ করেছিলাম, পাস্ট টেন্স, সো দ্যাট, যাতে, আই কুড ফিল সেফ, যাতে আমি নিরাপদ বোধ করতে পারি। আই ওয়েন্ট টু ঢাকা, আমি ঢাকা গিয়েছিলাম, ইন অর্ডার দ্যাট, যাতে, আই কুড মিট মাই ফাদার, আমি আমার পিতার সাথে দেখা করতে পারি। He saved money in order that he could live a carefree life in old age. সে টাকা সঞ্চয় করেছিল যাতে সে বৃদ্ধ বয়সে ভাবনাহীন জীবন অতিবাহিত করতে পারে। So that, এর পরিবর্তে দ্যাট থাকতে পারে এবং সেক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। উই ইট দ্যাট, আমরা খাই যাতে, উই মে লিভ, আমরা বেঁচে থাকতে পারি বা আমরা সারভাইভ করতে পারি। ওইখানে যে ভার্বটা ব্যবহার করেছি আমরা, এখানেও আমরা তাই ব্যবহার করব, সারভাইভ মানে আমরা বেঁচে থাকা। হি হেল্পস মি দ্যাট আই ক্যান ওভারকাম দ্য ব্যাড সিচুয়েশন, সে আমাকে সাহায্য করে যাতে আমি খারাপ অবস্থাটা ওভারকাম করতে পারি, অতিক্রম করতে পারি। দ্য টিচার স্পোক ক্লিয়ারলি, শিক্ষক পরিষ্কারভাবে কথা বলেছিলেন, সো দ্যাট দ্য স্টুডেন্টস কুড আন্ডারস্ট্যান্ড হিম ইজিলি, যাতে শিক্ষার্থীরা সহজে তাকে বুঝতে পারে। He went to market so that he could buy some rice. সে বাজারে গিয়েছিল এই উদ্দেশ্যে যে সে কিছু চাল কিনতে পারে, যাতে সে কিছু চাল কিনতে পারে, এই উদ্দেশ্যে সে বাজারে গিয়েছিল। I read attentively, আমি মনোযোগ সহকারে পড়াশোনা করি, so that, যাতে করে, I can cut a good figure in the examination, যাতে আমি পরীক্ষায় ভালো করতে পারি। এটা একটা ইডিয়মস বা ফ্রেজ, কাট এ গুড ফিগার, এটা কাট এ গুড ফিগার, ভালো করা, ইন দ্য এক্সামিনেশন, পরীক্ষায়, এটার অর্থ হলো ভালো করা। এই পুরোটার অর্থ হলো ভালো, কাট এ গুড ফিগার, পরীক্ষায় ভালো করা। কাট এ গুড ফিগার ইন দ্য এক্সামিনেশন। He speaks loudly, সে উচ্চ স্বরে কথা বলে, ইন দ্য মিটিংয়ে, যাতে দ্য অডিয়েন্স ক্যান হিয়ার হিম ইজিলি, শ্রোতারা তাকে সহজে শুনতে পারে। আই প্লে ক্রিকেট ডেইলি, আমি প্রতিদিন ক্রিকেট খেলি, সো দ্যাট, যাতে, আই ক্যান বি এ স্কিল্ড প্লেয়ার, যাতে আমি একজন দক্ষ খেলোয়াড় হতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এভাবে প্র্যাকটিস করবে। আমরা এখন তৃতীয় নিয়মের চলে যাচ্ছি। তৃতীয় নিয়ম, প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং দ্যাট, এই তিনটা শব্দ বা তিনটা, এখানে একটা শব্দ, এখানে দুটো শব্দ, এখানেও দুটো শব্দ। এটার অনেক বড়, দেখতে অনেক বড় হলেও কিন্তু এটার অর্থটা ছোট। ইফ শব্দের অর্থ হলো যদি। তো আমরা দুটি বাক্য পাবো এখানে।
একটি হলো কাজ প্রকাশক, আরেকটি হলো ফলাফল প্রকাশক। যদি কাজটি করা হয় তাহলে এটার একটা ফলাফল হবে। সংযোজনের জন্য প্রদত্ত বাক্যদ্বয়ের মধ্যে একটি কাজ প্রকাশ করবে আর একটি ফলাফল প্রকাশ করবে। তো যদি যে বাক্যটার আগে থাকবে সেটা কাজ প্রকাশ করবে এবং অপরটি ফলাফল প্রকাশক হবে। তো প্রোভাইডেড শব্দের অর্থ যদি। দি বাস উইল স্টার্ট, বাসটা যাত্রা শুরু করবে। প্রোভাইডেড যদি দ্য স্টর্ম স্টপস, ঝড়ো আবহাওয়াটা থেমে যায়। বাসটা যাত্রা শুরু করবে যদি ঝড়টা থেমে যায়। এই যে প্রোভাইডেড যদি দ্য স্টর্ম স্টপস, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে এখানে সংযোজনের জন্য প্রদত্ত বাক্যদ্বয়ের মধ্যে ইফ যুক্ত বাক্যটি অথবা প্রোভাইডেড দ্যাট বা প্রোভাইডিং দ্যাট বা প্রোভাইডেড যুক্ত বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে এবং অপর বাক্যটি ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। দে উইল গো টু মার্কেট, তারা বাজারে যাবে। প্রোভাইডেড দ্যাট যদি দ্য রেইন স্টপস, যদি বৃষ্টি থেমে যায়। শি উইল শাইন ইন লাইফ, সে জীবনে উন্নতি করবে। প্রোভাইডেড দ্যাট যদি শি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে। দি এক্সামিনেশন উইল বি হেল্ড অন শিডিউল, রুটিন মোতাবেক বা সময়সূচি মোতাবেক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখানে এই শব্দটার দুটো উচ্চারণ আছে, একটা হচ্ছে স্কেডিউল আর একটা হচ্ছে শিডিউল। দি এক্সামিনেশন উইল বি হেল্ড, পরীক্ষা অনুষ্ঠিত হবে। অন স্কেডিউল, সময়সূচি মোতাবেক। প্রোভাইডিং দ্যাট যদি দেয়ার ইজ নো হরতাল, যদি কোনো হরতাল না থাকে। এক সময় বাংলাদেশে খুব হরতাল হতো, হরতালের কারণে পরীক্ষা পিছানো হতো, কিন্তু এখন আর হরতাল হয় না। যাক, তুমি এটা লিখলেও হবে। দ্য প্লেন উইল টেক অফ, টেক অফ হলো উড্ডয়ন করা, বিমানবন্দর থেকে উড়ে যাওয়া। দ্য প্লেন উইল টেক অফ, বিমানটা উড্ডয়ন করবে। ইন টাইম, সময় মতো। প্রোভাইডেড যদি দ্য ওয়েদার ইজ গুড, যদি ওয়েদারটা ভালো থাকে। বিমানটা সময় মতো উড্ডয়ন করবে প্রোভাইডেড যদি দ্য ওয়েদার ইজ গুড, আবহাওয়া ভালো থাকে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ইতিমধ্যেই জানো যে খারাপ আবহাওয়ায় বিমান উড্ডয়ন করে না। এরপরে দেখো আমরা আরেকটা নিয়মে চলে যাব, দো অথবা অল দো। দো শব্দের অর্থ যদিও, অথবা অল দো শব্দের অর্থ যদিও বা সত্ত্বেও। দো অথবা অল দো, যদিও বা সত্ত্বেও। দুটি বৈপরীত্যার্থক বক্তব্যকে এরা যুক্ত করে। দো অল দো যুক্ত বাক্যাংশের অর্থ থেকে অপর বাক্যাংশের অর্থ বিপরীত হবে। এই বিষয়টা পরিষ্কার করতে হবে যে দো অল দো যুক্ত বাক্যাংশের অর্থ থেকে অপর বাক্যাংশের অর্থটা বিপরীতার্থক হবে। যেমন, যদিও সে অনেক লেখাপড়া করলো তারপরও সে ফেল করলো। যদিও সে অনেক লেখাপড়া করলো তারপরও সে কি করলো? ফেল করলো। তো আমরা সাধারণত দেখতে পাই যে ব্যক্তি অধিক লেখাপড়া করে সে অধিক ভালো ফলাফল করে, কিন্তু তার ক্ষেত্রে হলো উল্টোটা, সে অনেক লেখাপড়া করলো তারপর সে কি করলো? ফেল করলো। এরকম হবে দো এবং অল দো যুক্ত বাক্যের দ্বিতীয় অংশ প্রথম অংশের বিপরীতার্থক হবে। যদি কোনো ইনকমপ্লিট সেন্টেন্সের শুরুতে দো বা অল দো থাকে, যদি কোনো ইনকমপ্লিট সেন্টেন্সের শুরুতে দো বা অল দো থাকে তাহলে নিচের নিয়ম অনুসারে কমপ্লিট সেন্টেন্স হবে। প্রথমে ইনকমপ্লিট সেন্টেন্সটি লিখতে হবে, তারপর কমা চিহ্ন দিতে হবে,
সেন্টেন্সের শুরুতে যে সাবজেক্ট আছে তার উপর ভিত্তি করে আবার সাবজেক্ট হবে, একটি সঙ্গতিপূর্ণ ভার্ব হবে, প্রয়োজনে আরও শব্দ যোগ করে কমপ্লিট করতে হবে। দো হি ইজ পুয়ার, যদিও সে গরিব, তো আমরা কি বলবো? মানুষ গরিব হলে নাকি তার স্বভাব নষ্ট হয়ে যায়। কথায় বলে অভাবেই স্বভাব নষ্ট। তাহলে যদিও সে গরিব, হি ইজ অনেস্ট, তথাপি সে সৎ। সে অসৎ নয়, অভাবে তার স্বভাব নষ্ট করতে পারে নাই। এখানে বিপরীতার্থক বাক্য দিয়ে বা বিপরীতার্থক ক্লজ দিয়ে আমরা বাক্যটিকে সম্পূর্ণ করেছি। দো দি হাউস ইজ স্মল, যদিও বাড়িটি ছোট। দো দি হাউস ইজ স্মল, যদিও বাড়িটি ছোট। ইট লুকস নাইস, এটা চমৎকার দেখায়। দো হি সাফার্ড আ লট, যদিও সে অনেক কষ্ট সহ্য করেছিল। যদিও সে অনেক কষ্ট সহ্য করেছিল। হি নেভার কমপ্লেইনড, সে কখনোই অভিযোগ করে নাই। এদিকে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকায় আমরা এদিকেও পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়েছি। এভাবে সাবঅর্ডিনেট ক্লজ প্রিন্সিপাল ক্লজের টেন্সকে অনুসরণ করে, আর এটার নাম ইংরেজিতে সিকোয়েন্স অফ টেন্স। আমরা সিকোয়েন্স অফ টেন্স ভিন্ন একটি ভিডিওতে আলোচনা করব আশা রাখি। তো আমরা দেখি এখানে একটা এক্সারসাইজ দেওয়া আছে। দো হি ইজ রিচ, হি ইজ ডিসঅনেস্ট। আমরা জানি যে ধনী মানুষের অনেক অর্থ থাকে, তো তাদের আর অর্থের চাহিদা বেশি থাকার কথা নয়, যেহেতু তাদের অনেক অর্থ থাকে। কিন্তু সে ধনী হওয়ার পরও সে ডিসঅনেস্ট, সে আরও চায়। যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতায় আছে যে এই জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত, কাঙালের দন চুরি। মানুষ কখনো সন্তুষ্ট হতে পারে না যা সে পেয়ে যায়। তো একজন রিচ মানুষ ওয়ান্টস টু বিকাম মোর রিচ, সে আরও ধনী হতে চায়। যেমন ধনীরা আরও ধন চায়, পেটুকেরা আরও খাবার চায়, ভিক্ষুকেরা আরও ভিক্ষা চায়, সুন্দরীরা আরও সুন্দর হতে চায়। ঠিক না? তো অবশ্যই তোমরা চাও সুন্দর হতে। তো শিক্ষার্থী বন্ধুরা, দো হি ইজ রিচ, হি ইজ ডিসঅনেস্ট, যদিও সে ধনী তবুও সে অসৎ। দো হি র্যান ফাস্ট, যদিও সে দ্রুত দৌড়েছিল। হি কুড নট রিচ দ্য স্টেশন ইন টাইম, সে স্টেশনে সময় মতো পৌঁছতে পারেনি। অলদো দি ম্যান ইজ পুয়ার, যদিও ব্যক্তিটি গরিব। হি ইজ অনেস্ট, তবুও সে সৎ, গরিব হলেও সৎ। আমরা আগেও বলেছি যে গরিব হলে মানুষের নাকি স্বভাব নষ্ট হয়ে যায়। কথায় আছে নেসেসিটি নোজ নো ল, প্রয়োজন আইন মানে না, অর্থাৎ অভাবের স্বভাব নষ্ট হয়ে যায়। কিন্তু এখানে কি আমরা দেখতে পাচ্ছি যে লোকটি হচ্ছে দরিদ্র, কিন্তু সে সৎ, তার স্বভাব নষ্ট হয়নি। দো দি বয় হ্যাড মেরিট, যদিও বালকটির মেধা ছিল। হি কুড নট ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন। তোমরা জানো যে মেধাবীরা পরীক্ষায় ভালো করে, কিন্তু এখানে বৈপরীতার্থক বাক্য আমরা দিয়েছি। যদিও তার মেধা ছিল তবুও সে পরীক্ষায় ভালো করতে পারে নাই। হি ক্যানট প্রসপার ইন লাইফ, সে জীবনে উন্নতি করতে পারে নাই। দো হি ইজ হার্ড ওয়ার্কিং, দো দ্বারা বাক্যটা আমরা পরেও দিতে পারি, তখন দো বা অলদো বাক্যের মাঝখানে বসবে, তখন আর কমা ব্যবহার করতে হবে না। দো হি ইজ হার্ড ওয়ার্কিং, যদিও সে কঠোর পরিশ্রমী ছিল। আমরা জানি যে পরিশ্রমে ধন আনে, পুণ্যে আনে সুখ। আলস্যের দারিদ্র আনে, পাপে আনে দুঃখ। আমরা বলেছি যে হি ক্যান নট প্রসপার ইন লাইফ, সে জীবনে উন্নতি করতে পারে নাই। দো হি ইজ হার্ড ওয়ার্কিং, যদিও সে পরিশ্রমী। অর্থাৎ উন্নতি করার প্রথম অস্ত্র হচ্ছে পরিশ্রম। এই অস্ত্রটা তার থাকা এবং ব্যবহার করা সত্ত্বেও সে পরীক্ষায় পাস জীবনে উন্নতি করতে পারে নাই। আমরা বৈপরীতার্থক বাক্যের জগতে এখন আছি, তাই এরকম এটাই আমরা লিখেছি। দো হি হ্যাড গুড কোয়ালিফিকেশন, যদিও তার ভালো যোগ্যতা ছিল। আমরা জানি
ভালো যোগ্যতা সম্পন্ন মানুষেরা ভালো জব পায়, কিন্তু এখানে তার ব্যতিক্রম। দো হি হ্যাড গুড কোয়ালিফিকেশন হি ডিড নট গেট এ গুড জব। সে ভালো জব পায়নি। অলদো হি ট্রাইড হার্ট অ্যান্ড সোল, যদিও সে প্রাণপণ চেষ্টা করেছিল, হি কুড নট প্রসপার ইন লাইফ, জীবনে সে উন্নতি করতে পারে নাই। অলদো হি হ্যাজ রিচেস, যদিও তার সহায় সম্পদ আছে, রিচেস তার সম্পদ আছে। অলদো হি হ্যাজ রিচেস, যদিও তার সম্পদ আছে, হি লিডস এ ভেরি সিম্পল লাইফ, সে খুবই সাধারণ জীবনযাপন করে। অনেক মহান মানুষ আছেন যাদের অনেক সহায় সম্পত্তি থাকার পরেও তারা ভেরি সিম্পল লাইফ লিড করে। যেমন তোমরা হাজী মোহাম্মদ মহসিনের কথা জানো, ওনার অনেক সহায় সম্পদ ছিল, তবুও তিনি সিম্পল লাইফ লিড করতেন। দো হি স্টাডিড হার্ড, যদিও সে কঠোর পরিশ্রম করেছিল, হি কুড নট কাট এ গুড ফিগার ইন দ্য এক্সামিনেশন, যদিও সে কঠোর পরিশ্রম করেছিল, সে পরীক্ষায় ভালো ফল করতে পারে নাই। দো দি হেডমাস্টার রিবিউকড হিম, যদিও প্রধান শিক্ষক তাকে বকা ঝকা করেছিল, হি ডিড নট টেক ইট টু হার্ট, সে কষ্ট পায়নি, মনক্ষুণ্ণ হয়নি। শিক্ষকরা অনেক সময় বকাঝকা করেন, তা নিয়ে মনক্ষুণ্ণ হতে নেই। তো শিক্ষকরা বকাঝকা করলে মানুষ সাধারণত মনক্ষুণ্ণ হয়, কিন্তু তার মনক্ষুণ্ণ হয়নি, এটা বিপরীতার্থক। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরেরটাতে চলে যাচ্ছি। আমরা আরেকটা সেন্টেন্স যাচ্ছি, রোল 5। সিন্স অর এজ কনজাংশন হিসেবে যেহেতু বা কারণ বোঝায়। দুটি বাক্যের মধ্যে যে বাক্যটি দিয়ে কারণ বোঝায় তার পূর্বে সিন্স বা এজ বসে। সিন্স বা এজ দিয়ে সূচিত প্রদত্ত ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হলে এর সাথে সঙ্গতিপূর্ণ অর্থবহ ক্লজ যোগ করতে হবে। সিন্স এজ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সের দুটি ক্লজ একই টেন্সের হবে। আমরা সিকোয়েন্স অফ টেন্সের কথা বলেছিলাম যে এখানে প্রথম ক্লজ এবং দ্বিতীয় ক্লজ একই কি হবে, টেন্স হবে। যদি কোনো ইনকমপ্লিট সেন্টেন্সের শুরুতে যদি কোনো ইনকমপ্লিট সেন্টেন্সের শুরুতে একটু সংশোধন করতে হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা, বিরক্ত হবে না। শুরুতে বানানটা পাল্টে গিয়েছে, যাক আমরা এটা ঠিক করার চেষ্টা করলেও এখন পুরোপুরি করতে পারিনি, আবার ট্রাই করছি। আই এম ট্রাইং অ্যাগেইন এন্ড অ্যাগেইন টু মেক ইট শুরুতে কারেক্ট করার, মেক ইট কারেক্ট। এবার হচ্ছে শুরুতে সিন্স এস থাকে, তাহলে নিচের নিয়ম অনুসারে কমপ্লিট করতে হবে। প্রথমে ইনকমপ্লিট সেন্টেন্সটি লিখতে হবে, তারপর কমা চিহ্ন বসবে, সাবজেক্ট বসবে, একটি সঙ্গতিপূর্ণ ভার্ব বসবে, প্রয়োজনে আরো শব্দ যোগ করে কমপ্লিট করতে হবে। উদাহরণ, সিন্স হি হ্যাড এনাফ মানি, যদিও তার অনেক টাকা পয়সা ছিল। হি কুড, সিন্স যদি, যেহেতু, যদিও না, এটা হচ্ছে সিন্স যেহেতু, কারণ যেহেতু হি হ্যাড এনাফ মানি, তার অনেক টাকা পয়সা ছিল, হি কুড হেল্প দি পুয়ার, সে গরিবদেরকে সাহায্য করতে পারত। সিন্স আই এম এ স্টুডেন্ট, যেহেতু আমি একজন শিক্ষার্থী, আই গো টু স্কুল এভরিডে,
আমি প্রতিদিন স্কুলে যাই। অ্যাজ হি ইজ ভেরি স্মল, যেহেতু সে খুব ছোট, হি ক্যান নট ওয়ার্ক হার্ড, সে কঠোর পরিশ্রম করতে পারে না। সিন্স হি ওয়াজ লেট, যেহেতু সে দেরি করেছিল, হি কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস, সে ক্লাস যোগদান করতে পারেনি। অ্যাজ হি ওয়াজ রিচ, যেহেতু সে ধনী ছিল, হি বিল্ট এ গ্র্যান্ড হাউস, সে একটি সুন্দর বাড়ি তৈরি করেছিল। হি ওয়াজ পানিশড, তাকে শাস্তি দেওয়া হয়েছিল। অ্যাজ হি ডিড নট বিহেভ ওয়েল, যেহেতু সে ভালো আচরণ করেনি। সিন্স হি ওয়াজ এ গুড স্টুডেন্ট, যেহেতু সে ভালো ছাত্র ছিল, হি মেড এ ব্রিলিয়েন্ট রেজাল্ট, সে ভালো ফল করেছিল। সিন্স দ্য ওয়েদার ইজ ব্যাড, যেহেতু আবহাওয়া খারাপ, উই ডিড নট গো আউট, আমরা বাইরে যাইনি। অ্যাজ হি ওয়াজ ইল, যেহেতু সে অসুস্থ ছিল, হি কুড নট গো টু স্কুল, সে স্কুলে যায়নি। সিন্স দ্য বয় ওয়ার্ক হার্ড, হি প্রসপার ইন লাইফ, যেহেতু বালকটি কঠোর পরিশ্রম করেছিল, সে জীবনে উন্নতি করেছিল। অ্যাজ হি সো দ্য টাইগার, যেহেতু সে বাঘ দেখেছিল, হি গট ফ্রাইটেন্ড, সে ভয় পেয়েছিল। অ্যাজ হি বিহেভড রাফ, যেহেতু সে দুর্ব্যবহার করেছিল, হি ওয়াজ পানিশড, তাকে শাস্তি দেওয়া হয়েছিল। সিন্স দ্য সামার ওয়াজ ভেরি হট, উই গট ভেরি থার্স্টি, গ্রীষ্মকালটা যেহেতু খুবই গরম ছিল, তাই আমরা তৃষ্ণার্ত হয়েছিলাম। অ্যাজ হি কেম লেট, সে যেহেতু দেরি করে এসেছিল, হি ওয়াজ রিবিউকড, তাকে বকাঝকা করা হয়েছিল। নাম্বার 6, কোনো কমপ্লেক্স সেন্টেন্সে বিকজ থাকলে তা কারণযুক্ত ক্লজের শুরুতে বসে। এর ব্যবহার সিন্স বা এজ এর মতো। আই কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং, আমি মিটিংয়ে যোগদান করতে পারি নাই। বিকজ বা এজ, কারণ কি? আই ওয়াজ ইল, কারণ আমি অসুস্থ ছিলাম। এজ আই ওয়াজ ইল, যেহেতু আমি অসুস্থ ছিলাম। হি কুড নট গো টু স্কুল, সে স্কুলে যেতে পারে নাই। বিকজ হি ওয়াজ ইল, কারণ সে অসুস্থ ছিল। এভরিবডি লাভস হিম, প্রত্যেকেই তাকে ভালোবাসে। বিকজ, কারণ কি? কারণ হলো হি ইজ অনেস্ট, কারণ সে সৎ। সৎ ব্যক্তিকে অসৎ ব্যক্তিরাও ভালোবাসে। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই সৎ ছিলেন, তাই সবাই তাকে ভালোবাসত। তো শিক্ষার্থী বন্ধুরা, হয়েন দ্বারা যখন সময় বোঝায়, তখন যদি কোনো ইনকমপ্লিট সেন্টেন্সের শুরুতে হয়েন থাকে বা শেষে হয়েন থাকে, তাহলে সিন্স বা এজ এর নিয়মই প্রযোজ্য হবে। যেমন ধরো, হয়েন দি থিফ সো দ্য পুলিশ, চোর যখন পুলিশকে দেখেছিল, পাস্ট টেন্স, হি র্যান অ্যাওয়ে, তখন দৌড়ে সে পালিয়ে গেল। এখানে হিটা কে? এই চোর, চোর পুলিশকে দেখে দৌড়ে পালিয়ে গেল। হোয়েন শি সো হার মাদার, সে যখন তার মাকে দেখলো, হি বিগ্যান টু উইপ, সে কাঁদতে শুরু করলো। অনেকদিন পরে হয়তো দেখেছে, তাই এমনটা হয়ে থাকবে। এরপরে শিক্ষার্থী বন্ধুরা, আমরা চলে যাচ্ছি কন্ডিশনাল সেন্টেন্সে। আমরা প্রথমে ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আলোচনা করব। ফার্স্ট কন্ডিশনাল হচ্ছে দুটি সংযোজনের জন্য দুটি ক্লজের প্রয়োজন হবে। তো প্রথম ক্লজটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে এবং দ্বিতীয় ক্লজটি ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো, ইউ উইল প্রসপার ইন লাইফ, তুমি জীবনে উন্নতি করবে। এটা দ্বিতীয় ক্লজ, এটা আমরা পরে দিয়েছি। আর ইফ ইউ ওয়ার্ক হার্ড, এটা আমরা আগে দিয়েছি, মাঝখানে আমরা কমা দিতে পারি। ইফ ইউ ওয়ার্ক হার্ড, তুমি যদি কঠোর পরিশ্রম করো, ইউ উইল প্রসপার ইন লাইফ, তুমি জীবনে উন্নতি করবে। এটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সের প্রথম
ফার্স্ট কন্ডিশনাল, আমরা এই ধরনের তিনটি কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট কন্ডিশনালে ইফ ক্লজটা হবে সিম্পল প্রেজেন্ট টেন্স এবং মেইন ক্লজটা হবে ফিউচার টেন্স। মেইন ক্লজে সাবজেক্টের পরে থাকবে শ্যাল, উইল, ক্যান, মে, এরপর প্লেইন ইনফিনিটিভ অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম। ইফ ইউ স্টাডি হার্ড, তুমি যদি কঠোর পরিশ্রম করো, ইউ উইল গেট এ ফার্স্ট ক্লাস, তুমি প্রথম শ্রেণী পাবে। ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়, উই শ্যাল পোস্টপন পিকনিক, আমরা আমাদের পিকনিক স্থগিত করব। ইফ আই ফাইন্ড দি পেন, আমি যদি কলমটি পাই, আই শ্যাল গিভ ইট টু ইউ, আমি এটা তোমাকে দেব। ইফ হি রানস অল দ্য টাইম, সে যদি সারাক্ষণ দৌড়ে, হি ক্যান গেট দেয়ার ইন টাইম, সে সেখানে সময় মতো পৌঁছতে পারে। গেট এখানে পৌঁছা। ইফ হার আঙ্কেল অ্যারাইভস, যদি তার আঙ্কেল পৌঁছে, শি মে নট কাম উইথ ইউ, সে তোমার সাথে নাও আসতে পারে। ইফ ইউ হিট দ্য ডগ, তুমি যদি কুকুরটাকে আঘাত করো, তাহলে কি হবে? ইট উইল বাইট ইউ, অথবা ইট মে বাইট ইউ, এটা তোমাকে কামড়াতে পারে। হ্যাঁ, ঠিক কি না? কুকুরকে যদি তোমরা আঘাত করো, তাহলে কুকুর কি করবে? তোমাদের আঘাতের সমুচিত জবাব দেওয়ার চেষ্টা করবে। তোমরাও আঘাত করবে, সেও তোমাদেরকে আঘাত করবে। তাহলে ইট মে বাইট ইউ, এটা তোমাকে কামড়াতে পারে। আবার অনেক কুকুর আছে যে আঘাত করলে সে চলে যায়, সে কামড় দেয় না। এটা হতেও পারে, এই 50-50 চান্স, এই জন্য আমরা মে ব্যবহার করেছি। ইট মে বাইট ইউ, এটা তোমাকে কামড়াতে পারে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে আরো কিছু উদাহরণ দিয়েছি যে ইফ ইউ ডোন্ট হারি, তুমি যদি তাড়াতাড়ি না করো, ইউ উইল মিস দ্য ট্রেন, তুমি ট্রেনটা মিস করবে। ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়, উই উইল গেট ওয়েট, আমরা ভিজে যাব। ইফ ইউ লাভ ইউর টিচার্স, দে উইল লাভ ইউ, তুমি যদি তোমার শিক্ষককে ভালোবাসো, তাহলে তারাও তোমাকে ভালোবাসবে। ইফ ইউ লাভ ইউর নেইবার্স, তুমি যদি তোমার প্রতিবেশীদেরকে ভালোবাসো, দে উইল লাভ ইউ, তারাও তোমাকে ভালোবাসবে। কারণ ভালোবাসা দিয়েই ভালোবাসা পাওয়া যায়, হিংসা দিয়ে হিংসা পাওয়া যায়। ইফ ইউ আর কিউরিয়াস, তুমি যদি কৌতূহলী হও, ইউ উইল লার্ন মেনি থিংস, তুমি অনেক কিছু শিখতে পারবে। ইফ হি ওয়ার্কস হার্ড, যদি সে কঠোর পরিশ্রম করে, হি উইল শাইন ইন লাইফ, সে জীবনে উন্নতি করবে। ইফ হি ওয়ার্কস সিনসিয়ারলি, সে যদি সিনসিয়ারলি কাজ করে, আন্তরিকতার সাথে কাজ করে, হি উইল প্রসপার ইন লাইফ, সে জীবনে উন্নতি করবে। ফার্স্ট কন্ডিশনের একটা এক্সারসাইজ আমরা দিয়েছি, শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু দেখো তো এটা কি হয়। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। ইফ আই গো আউট টুনাইট, আজ রাতে যদি আমি বাইরে যাই, তাহলে কি হবে? ইফ আই গেট ব্যাক লেট, আমি যদি দেরিতে ফিরি, তাহলে কি হবে? ইফ উই ডু নট সি ইচ আদার টুমরো, আমরা যদি আগামীকাল পরস্পর দেখা না করি, তাহলে কি হবে? ইফ হি কামস, যদি সে আসে, তাহলে কি হবে? ইফ উই ওয়েট হিয়ার, আমরা যদি এখানে অপেক্ষা করি, তাহলে কি হবে? ইফ উই গো অন এ হলিডে দিস সামার, আমরা যদি এই সামারে ছুটি কাটাতে যাই, তাহলে আমাদের কি হবে? আমরা কি করব বা আমরা কোথায় যাব? ইফ দি ওয়েদার ডাজন্ট ইমপ্রুভ, ওয়েদার যদি ইমপ্রুভ না হয়, আবহাওয়া যদি উন্নতি না হয়, তাহলে কি হবে? শিক্ষার্থী বন্ধুরা একটু পানি খেয়ে নিলাম। ইফ আই ডু নট গো টু বেড আর্লি, আমি যদি সকাল সকাল শুতে না যাই, তাহলে কি হবে? ইফ ইউ ইট অল দিস কেক, তুমি যদি পুরো কেকটা খেয়ে ফেলো, তাহলে তোমার কি হবে? ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু গো আউট, তুমি যদি বাইরে যেতে না চাও, তাহলে কি হবে? আই উইল কাম আর্লি, আমি সকাল সকাল আসবো। ইফ যদি, যদি কি হয়?
they will go to the party if যদি she'll stay in London সে লন্ডনে থাকবে যদি he won't get a better job if যদি I will buy new dress if যদি she'll cook dinner if যদি they will go on holiday if যদি we will be late if যদি she'll take a taxi if যদি I won't go আমি যাব না if যদি তোমাদেরকে এটা করার একটু সুযোগ দিয়ে দেখলাম এখন আমরা এটার উত্তরগুলো দিয়ে দিচ্ছি if I go out tonight I will go to the cinema আজকে যদি আমি বাইরে যাই তাহলে আমি সিনেমায় যাব তুমি অন্য কিছু লিখতে পারো if you get back late তুমি যদি দেরি করে ফিরো I will be angry আমি রাগান্বিত হব if we don't see each other tomorrow আমরা যদি পরস্পরের সাথে আগামীকাল দেখা না করি we will see each other next week আমরা next week-এ দেখা করব if he comes যদি সে আসে I will be surprised তাহলে আমি বিস্মিত হব if we wait here আমরা যদি এখানে অপেক্ষা করি we will be late আমাদের দেরি হয়ে যাবে if we go on a holiday this summer আমরা যদি এই সামারে হলিডেতে যাই we will go to কক্সবাজার আমরা কক্সবাজারে যাব if the weather doesn't improve weather যদি ইমপ্রুভ না করে উন্নতি না করে we won't have a picnic আমরা পিকনিক করব না if you don't go to bed early তোমরা যদি সকাল সকাল ঘুমোতে না যাও I will be if I do not go to bed early আমি যদি সকাল সকাল ঘুমোতে না যাই I will be tired tomorrow আমি আগামীকাল ক্লান্ত হয়ে যাব মানে আমি কাজ করতে পারবো না ক্লান্তি বোধ করব আমি if we eat all this cake আমরা যদি পুরো কেকটি খেয়ে ফেলি we will feel sick আমরা অসুস্থ বোধ করব if you don't want to go out তুমি যদি বাইরে যেতে না চাও I will cook dinner তাহলে আমি রাতের খাবার রান্না করব at home বাড়িতে আমি রাতের খানা পাক করব I will come early আমি আগে ভাগে আসব if you want তুমি যদি চাও they will go to the party if they are invited যদি তারা ইনভাইটেড হয় নিমন্ত্রিত হয় তাহলে তারা পার্টিতে যাবে she will stay in London if she gets a job সে লন্ডনে থেকে যাবে যদি সে লন্ডনে একটা চাকরি পায় she will stay in London if she gets a job লন্ডনের জীবনযাত্রা অনেক কস্টলি এক্সপেন্সিভ তাই সে চাকরিটা পেলে লন্ডনে থেকে যাবে he won't get a better job if he doesn't pass the exam সে যদি পরীক্ষাটা পাস না করে তাহলে সে বেটার জব পাবে না I will buy a new dress আমি একটি নতুন জামা ক্রয় করব if I have enough money যদি আমি পর্যাপ্ত টাকা পাই she will cook dinner সে ডিনার রান্না করবে পাক করবে if you buy the ingredients তুমি যদি উপাদানগুলো ক্রয় করো খরিদ করো they will go on holiday if they have time তারা যদি সময় পায় we will be late আমাদের দেরি হবে if we don't hurry আমরা যদি তাড়াতাড়ি না করি তাহলে আমাদের দেরি হয়ে যাবে she will take a taxi সে একটি ট্যাক্সি নেবে if it rains যদি বৃষ্টি হয় তো বৃষ্টি হলে সে একটি ট্যাক্সি নিয়ে চলে যাবে বৃষ্টি যাতে সে না ভিজে I won't go আমি যাব না if you don't come with me যদি তুমি আমার সাথে না আসো তো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা এখানেই শেষ করব আমরা আগামী দিন সেকেন্ড কন্ডিশনাল থেকে আমরা পরের ভিডিওটা শুরু করব আশা করি তোমরা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে এবং আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা
তাদেরকে রিকোয়েস্ট করব তোমরা এখনই সাবস্ক্রাইব করে নাও যাতে পরবর্তী আপডেট পেতে পারো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। স্টে হোম, স্টে সেফ। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।